শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে। আমরা আজকে নবম শ্রেণীতে যারা পড়তেছো তাদের জন্য যে নমুনা প্রশ্ন বোর্ড থেকে দেওয়া হয়েছে সেটা আমরা একটা সলিউশন দেখব। শুধু নমুনা প্রশ্নের একটা প্রশ্ন না, ওই একটা প্রশ্নের উপর আরও কতটা প্রশ্ন প্র্যাকটিস করানো যায় সেভাবে দেখব, যে পড়ার কৌশলটা একটু শিখব। তো চলো দেখা যাক। তো নবম শ্রেণীতে আমাদের নমুনা প্রশ্ন দিয়েছে বোর্ড থেকে। তো তোমরা হয়তো বা হাতে পেয়েছো। যে নমুনা প্রশ্নটা এইরকম। তো গণিত দেখো, নমুনা প্রশ্ন এইরকম দেওয়া আছে। তোমাদের হয়তোবা তোমরা হাতে পেয়েছো যে বোর্ড মানে এবারে তোমাদের বার্ষিক পরীক্ষায় কিভাবে প্রশ্ন মূল্যায়ন করা হবে সেভাবে তোমাদেরকে ধারণা একটা দেওয়া হয়েছে প্রাথমিকভাবে। যেখানে মনে করো বহু নির্বাচনী 15টা থাকবে, এক কথায় প্রশ্ন থাকবে 10টা। তো আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে 13টা, আর রচনামূলক থাকবে 10টা। তো এইভাবে আমরা প্রত্যেকটা যে কোশ্চেন, এই কোশ্চেনের একটা প্যাটার্ন দেওয়া হয়েছে যে সময় নেবে হচ্ছে 3 ঘন্টা আর পূর্ণমান থাকবে 100 মার্কের। তো এইভাবে করে আমাদের হচ্ছে মূল্যায়ন করা হয়েছে। তো এইভাবে দেখো, খেয়াল করো যে প্রথমে বহু নির্বাচনী দেওয়া আছে। তো আমরা বহু নির্বাচনী প্রশ্নকে কিভাবে খুব সহজে তাড়াতাড়ি করা যায় সেই কৌশলগুলো আমরা জানার চেষ্টা করব। তো এইতে যেমন দেওয়া আছে দেখো, এত অনুক্রমটির হচ্ছে 21তম পদটি কত? তো এই একটা প্রশ্ন, এই প্রশ্নটাকে আমরা এই প্রশ্ন সেম কোশ্চেনটাই আমরা নিয়েছি। তো দেখো, খেয়াল করো যে এই প্রশ্নটা আমরা সেম কোশ্চেন নিয়েছি, ওই নমুনা প্রশ্ন নাম্বার 1, যে এত অনুক্রমটি 21তম পদ কত? তো আমরা যে কোনো ধারার, এটা হচ্ছে একটা দেখতে হবে যে আমাদের এটা একটা ধারার প্রশ্ন। এই ধারা 2 ধরনের ধারা হয়, একটা হচ্ছে গুণোত্তর ধারা, একটা হচ্ছে কি সমান্তর ধারা। তো এটা আগে দেখব যে এই দুটার বিয়োগ ফলটা, এটা দেখো তো 11 থেকে আমাদের 7 বিয়োগ করলে পাই কত? 4। 15 থেকে 11 বিয়োগ করলেও পাই হচ্ছে কত? 4। তাহলে এখানে দেখা যাচ্ছে সবসময় সাধারণ অন্তর 4, সাধারণ অন্তর কত? 4, মানে দুটার বিয়োগফল 4। তার মানে বিয়োগফল যদি সমান হয় তাহলে ভাববা যে এটা হচ্ছে সমান্তর ধারা। তো আর যদি ভাগ করে করে যদি সমান হতো তাহলে সেক্ষেত্রে হচ্ছে সেটা গুণোত্তর ধারা। তো আমরা যেহেতু এটা হচ্ছে সমান্তর ধারা, তাই আমরা সমান্তর ধারা দিয়ে করব। তো সমান্তর ধারা n তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। কোথায় স্যার এ আবার কি? তো এ হচ্ছে এই যে ধারার যে দেওয়া থাকে সেটা হচ্ছে প্রথম পদ। এই প্রথম পদকে কি বলা হয়? এ। এটা প্রথম পদকে কি বলে? এ। এই প্রথম পদকে এ বলে। আর সাধারণ অন্তরকে কি বলা হয়? ডি। আর এই যে এন এর মান হচ্ছে কততম পদ সেটা বলছে, এন এর মান। তো এরা হচ্ছে বোঝার সিস্টেম। তো তাহলে আমরা শিখব। তাহলে এখন বলছে কি ধারাটি 21তম পদ কত? তাহলে এ কত? এ হচ্ছে প্রথম পদ, তাহলে এ 21তম পদ, তাহলে 21তম পদ। তাহলে আমরা কি পাচ্ছি? এ কত এখানে দেখো তো, এ হচ্ছে 7, কারণ এর প্রথম পদ। আর এন হচ্ছে কি প্লাস এন 21তম পদ, তার মানে 21 মাইনাস 1। আর ডি কত? সাধারণ অন্তর, মানে এই যে 11 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 4। তো এই হচ্ছে সাধারণ অন্তর, 4 বসে দিলাম। তাহলে এখন কত? এখানে কত হয়? 7, এখানে যোগ, তাহলে এখানে থাকে 20 গুণন 4। তাহলে এখানে হচ্ছে 20 গুণন 4 কত হয়? তাহলে 80, এখানে হচ্ছে 87। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা খুব সহজে আমরা করতে পারি। তো অনুরূপভাবে এগুলো কিন্তু দেখো তোমাদের বিগত বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন। যেহেতু আমাদের বোর্ড তোমাদের 10ম শ্রেণীতে হলে আবার তোমাদের সায়েন্স, কমার্স, আর্টস চলে আসতেছে, তাহলে সেহেতু তাহলে দেখবা যে এই প্রশ্নগুলো এখানেই দেখবা যে তোমাদের জেনারেল ম্যাথ তখন থাকবে। জেনারেল ম্যাথে 13তম অধ্যায়ে এই ধারা আছে। তো এখানেই দেখো ওই যে ঢাকা বোর্ড পরীক্ষায় দিয়েছে, আবার কি যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, এখানে সব সেম। দেখো এই যে সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর মানে কি? এটা মাইনাস এটা। আর 12তম পদ এইভাবে করেই করবা, একই রকম। তারপরে 7ম পদ একইভাবে, 7তম পদ ওই একইভাবে বের করবা, 12তম পদ একইভাবে বের করবা, এভাবে 10তম পদ একইভাবে বের করবা। তো তাহলে 21তম পদ কীভাবে শিখলাম? ধারাটি প্রথম আমাদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এ হচ্ছে কি প্রথম পদ, এ হচ্ছে প্রথম পদ, এন কি
হচ্ছে এন হচ্ছে এই যে 21তম আর ডি কি সাধারণ অন্তর, এই 11 থেকে 7 বিয়োগ করলে কত পাবো এটা। তাহলে প্রথম কোশ্চিন দেখো, ওটার সাপেক্ষে আরও কতগুলো কোশ্চিন তোমাকে দেওয়া হলো, এইভাবে করে পড়বা। হয়তো বা এটা তোমাদের পরীক্ষা দিবা না বার্ষিক পরীক্ষায়, কিন্তু এগুলোর তো 100% ইম্পর্টেন্ট। তো এগুলো প্র্যাকটিস করে নিলেই এই প্রশ্নের সমাধানটা তুমি করতে পারলা। কথা বুঝছো? শুধু একটা কথা বলি যে এটা যদি না দেয় তাহলে কিন্তু অনুরূপ প্রশ্ন দেওয়ার সম্ভাবনা তোমাদের স্কুলে সবচেয়ে বেশি। সো এটা ভালো করে ক্লাসটা বুঝে বুঝে করো, তাহলে দেখবা যে এই 15টা শুধু না, আমরা প্রতিটা অধ্যায় যে কয়টা তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে, এই নতুন যে সিলেবাস দেওয়া হয়েছে ওই সিলেবাস বার্ষিক পরীক্ষায়, এই বার্ষিক পরে প্রতিটা অধ্যায় তোমাদের ফ্রি ক্লাস হিসাবে তোমরা এই যে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর বেল বাটন অন করে রাখো, যাতে তাড়াতাড়ি ক্লাসটা পেয়ে যাও। তো তাহলে খেয়াল করো, তাহলে আমরা 2 নম্বর কোশ্চিন দেখবো। এতে নমুনা কোশ্চিন নাম্বার হচ্ছে 2। আমরা দেখে আসি আসলে 2 নমুনা কোশ্চিন এটাই, হ্যাঁ 2 নমুনা কোশ্চিন, এই 2 নম্বর এটাই। এই দেখো, এটা 21তম পদ আমরা শিখলাম, পরেরটা হচ্ছে এত 15তম পদ। তাহলে আমরা এটা শিখবো এবারে 2 নাম্বার প্রশ্ন। এটা হচ্ছে নমুনা প্রশ্ন, তোমাদের বোর্ড থেকে যে প্রশ্ন দিয়েছে নমুনা প্রশ্ন, এটা হচ্ছে নমুনা প্রশ্ন 2। তাহলে খেয়াল করো, এখানে বলছে 15তম পদ কত। এখানে কি দেখবো, আবার দেখি বিয়োগ করলে 4 হচ্ছে, কিন্তু এটি বিয়োগ করলে আবার হচ্ছে 16 থেকে, দেখো এখানে বিয়োগ করলে কত হচ্ছে 4, এর বিয়োগ করলে আবার হচ্ছে 8। তাহলে কি মিলতেছে? মিলতেছে না, তার মানে বিয়োগ করলে মিলে না। কিন্তু ভাগ করে দেখি, এর 8কে 4 দিয়ে ভাগ করলে 2, আবার 16কে 8 দিয়ে ভাগ করলে 2, তাহলে প্রতি ক্ষেত্রে ভাগ করলে সমান হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে এটা গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা তমপদ বের করার সূত্র কি? এন তমপদ হচ্ছে এ আর এন মাইনাস ওয়ান, এ আর এন মাইনাস ওয়ান। তাহলে এ কি? আবারও একই নিয়ম। তো এন তম পদের সূত্র হচ্ছে এন তম পদ, আমরা জানি এ আর এন মাইনাস ওয়ান। তাহলে এ কত? এ হচ্ছে সবসময় প্রথম পদ, এই যে প্রথম পদ কত 4 গুণন আর হচ্ছে সাধারণ অনুপাত, 8কে 4 দিয়ে ভাগ করো, 8কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 2। এন মাইনাস ওয়ান কততম পদ বের করতে বলছে আমাদের? বের করতে বলছে কততম? এই যে 15তম পদ। তাহলে এই যে 15 মাইনাস ওয়ান, এটা তোমার হচ্ছে 4 টু টু দি পাওয়ার 14। এটা ক্যালকুলেটর করে দেখো, তোমার আর কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবা। তো এটা ক্যালকুলেটর করে দেখো, এটা পেয়ে যাবা। তো তাহলে এইভাবে করে তোমাদের উত্তর করতে হবে। অনুরূপভাবে এই যে 10তম পদ কত, 8ম পদ কত, এই যে সাধারণ অনুপাত কত, এগুলাও বোর্ডের প্রশ্ন, মানে বোর্ডে আসা প্রশ্ন। তো এটা দিয়েছি, বোর্ডটা অ্যাড করা হয়নি তাই। তো তাহলে এটি বুঝতে হবে যে এইভাবে করে আমাদের প্রত্যেকটা প্রশ্ন করা যায়। এই যে প্রথমটা পড়ছিলাম কি সমান্তর ধারা, এবার বললাম কি গুণোত্তর ধারা। এভাবে গুণোত্তর ধারা সমষ্টি, আবার সমান্তর ধারা সমষ্টি, এভাবে করে অনেকগুলো অঙ্ক করা যায়। তো সেগুলো আমরা পরের ক্লাসে শিখবো। আপাতত আমরা কি করতেছি, প্রশ্ন সলভ করতেছি। তোমাদের বোর্ড থেকে যে প্রশ্ন দেওয়া হয়েছে, যে বোর্ড থেকে যে প্রশ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্নটা সলভ করতেছি আমরা। ওকে, তো নমুনা প্রশ্নটা সলভ করে দিচ্ছি। তাহলে দেখো, নমুনার প্রশ্ন সলভ করার মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে একটা প্রশ্নের উপরে আমরা কয়েকটা প্রশ্ন দাঁড় করাইছি। তার মানে কি বোঝা যাচ্ছে যে এভাবে করে যদি গোছালো করে পড়া হয়, তাহলে ওই পুরাতন বই নতুন বই সব মিলে একটা সংমিশ্রণে যদি বই পড়া হয়, তুমি বার্ষিক পরীক্ষায় সবচেয়ে ভালো করবা, এটা নিশ্চিত। আর বার্ষিক পরীক্ষা ভালো করলে তো বুঝতে পারছো, যারা সায়েন্সে নিতে যাচ্ছ তারা তো সায়েন্স পেতে হবে, ভালো স্টুডেন্ট না হলে সায়েন্স দিবে না। তো এরকম একটা ঘটনা আছে। তো আমরা ভালো করে শিখবো। তাহলে আমার 3 নাম্বার নমুনা প্রশ্ন কি? তোমাদের প্রশ্ন এটা দেখানো লাগবে বারবার? এটা কি আর দেখানোর দরকার আছে যে এই যে 3 নাম্বার এই ফিবোনাচ্চি অনুক্রম ধারাটি, মানে এইভাবে করে এই তোমার ওখানে নাম্বার দেওয়া আছে সেমভাবে। এভাবে যে এখানে প্রশ্ন দেওয়া আছে, যে কটা প্রশ্ন ওখানেও সেই কটা প্রশ্ন। এখানে এই যে বহু নির্বাচন 15টা, ওখানেও এই 15টা সাজায় নিয়েছি। তো আমরা এটা বারবার এখানে দেখব না, আমরা এটা হচ্ছে বোর্ড থেকে নমুনা প্রশ্ন দিয়েছি, ওই প্রশ্নটাই আমরা এই যে 1 নাম্বার 2 নাম্বার করে সাজাইছি। এই যে নমুনা প্রশ্ন নাম্বার 3, মানে ওখানকার 3 নাম্বার। ওকে ফাইন। এবার ফিবোনাচ্চি সংখ্যা, বা আমরা ওই যে ইয়াতে তোমাদের এইটে বই ফিবোনাক্সি কি লেখা আছে, দেখবা যে এইটের বইয়েও আছে। তো এখানে কিভাবে হয়, এটার নিয়মটা কি? তো ফিবোনাচ্চি চেনার উপায় হচ্ছে এইরকম জাতীয়, যে এই দুটো যোগ করো 4 হয়, এটা কি মিলতেছে? মিলতেছে না। কি দেখো তো, এই দুটো যোগ করলে 6 হয়, এটা মিলতেছে? মিলে নাই। তারপরে এই দুটো যোগ করলে কত হয়? 6 হয়, মিলছে। কিন্তু আবার দেখো, আবার 6 আর হচ্ছে এই 6 যোগ করলে কত হবে? এই 6 আর এই 6 যোগ করলে কত হয়? 6 6 12, এটি 12 আছে নাই, তার মানে মিলে না। কিন্তু এখানে দেখো মিলবে। এখানে খেয়াল করো, মানে এখানে মিলে না। দেখো এভাবে আবারও বলি যে এটা থেকে এটার সাথে যোগ, এটা থেকে এটা 10 হয়,
এর মিলে না, মানে তুমি পরপর এরকম করে যোগ করতে করতে চলে যাবা, যদি মিলে যায় তাহলে সেটাই হচ্ছে ফিবোনাচ্চি সংখ্যা। তো তাহলে কীভাবে দেখো, এক এখানে প্রথম এক এক একের সামনে তো আর কিছু নেই, তাহলে এখানে এই এক এক যোগ করলে কত, দুই, দেখো পরটা মিলে গেছে, দুই আর এই যে দুই আর এক তিন, এক দুই আর এক যোগ করলে কত হবে, তিন, এই তিন মিলে গেছে, আবার তিন আর দুই যোগ করলে কত হবে, পাঁচ মিলে গেছে, তার মানে এটাই উত্তর। তার মানে কি, এই আগেরটা মানে এই দুটো যোগ করে এটা পাবা, আবার এই দুটো যোগ করে এটা পাবা, আবার এই দুটো যোগ করে এই পরেরটা পাবা, এইরকম করে ধারা যেটা চলে যাবে সেটা হচ্ছে ফিবোনাচ্চি সংখ্যা। তাহলে অনুরূপভাবে দেখো তো, 0 আর 1 যোগ করলে কত হয়, 1 হয়, আবার 1 আর 1 যোগ করলে কত হয়, 2 হয়, আবার 2 আর 1 যোগ করলে কত হয়, 3 হয়, তার মানে এটা মিলতেছে, তাহলে এটাই উত্তর। তো অনুরূপভাবে এরকম এটা দেখো একটা ফিবোনাচ্চি সংখ্যা শেষ। তো এইভাবে করে তোমরা এটা ধারণা পেয়েছো। তাহলে ফিবোনাচ্চি চিনব কী করে, তাহলে এই যে এই আগের দুটা যোগফল দেবো পরেরটা, আবার এই দুটার যোগফল আবার পরেরটা, আবার এই দুটার যোগফল দেবো পরেরটা, এইভাবে ফিবোনাচ্চি সংখ্যা চেনা যায়। তো এটা আমাদের হয়ে গেল। এবারে আসি আমাদের 4 নাম্বার যে নমুনা প্রশ্ন ওখানে দেওয়া আছে, সেই 4 নাম্বার আমরা শিখব কীভাবে। যেখানে দেওয়া আছে কি করে দেখো, একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে যে এত সমান সমান কত, মানে কি এটার যোগফল চাইছে, এখানে মাঝখানে কয়টা পদ আছে আমরা জানি না। তো এই কয়টা মাঝখানে পদগুলো আমরা বের করে নিতে হবে, যে এই পদটা আমরা কয়টা পদ আছে সেটা আমরা আগে জেনে নেব, তারপরে কেন উত্তর করতে হবে। তো এটা হচ্ছে জানার কৌশল আছে একটা। তো এইরকমভাবে এত এরা হচ্ছে যেবার আমাদের পুরাতন বইয়ে জেনারেল ম্যাথে দেখবা যে 13তম অধ্যায়ের মধ্যে এটা এই দুটো আছে। তো এরকম বোর্ডের কোশ্চেনগুলো এগুলো অ্যাড করে দিয়েছি যাতে তোমরা একটা দেখতে পারো, বুঝতে পারো যে এটা কিভাবে হয়ে থাকে। তো আমরা খুব সহজে এটা বের করতে পারি। দেখো এখানে প্রশ্ন বলছে এই মাঝখানে কয়টা পদ আছে, এগুলা এখান থেকে এই পর্যন্ত সেটা তো আমরা জানি না, তো সেই পদটা আগে বের করব। কিভাবে পদ বের করার সূত্র কি, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু কত ডি। তাহলে এখন এই যে সবসময় যখন আমরা মাঝখানে কয়টা পদ আছে যদি না জানি, তাহলে শর্টকাট টেকনিক এই যে পদের যে সূত্র, এই সূত্র ইকাল টু এই শেষ পদটা বসায় দিবা, এই শেষ পদ বসিয়ে দিলাম। তারপরে আমাদের সূত্র কি, আমাদের প্রথম পদ এ হচ্ছে কি প্রথম পদ কত, 13 দেওয়া আছে, প্রথম পদ কত দেওয়া আছে, এই যে 13 দেওয়া আছে, ওকে, প্লাস আমরা এন এর মানটাই বের করবো, n মাইনাস ওয়ান, এই ডি কত জানি, ডি হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে 9 থেকে 13 ভাগ গেলে কত থাকে, মাইনাস কত থাকে, 4 থাকে, ইকাল টু কত, 15। ওকে, বা তাহলে 13, এখানে দেখো তো একটু চিন্তা করে দেখো, একটু ভালো করে বুঝলেই পেয়ে যাবা। দেখো খেয়াল করো, এটার সাথে এটা গুণ করে দাও, মাইনাস 4n, এরা গুণ করলে প্লাস 4 ইকাল টু কত, মাইনাস কত, 15। তাহলে বা এখানে খেয়াল করো, এখান থেকে এটা যোগ করলে কত হবে, কত হয়, 17 মাইনাস 4n ইকুয়াল টু মাইনাস 15, তাহলে বা এখানে হচ্ছে মাইনাস 4n ইকুয়াল টু কত, মাইনাস 15 মাইনাস 17, তাহলে বা মাইনাস 4n ইকুয়াল টু হচ্ছে মাইনাস কত, 32, তাহলে n ইকুয়াল টু কত হবে, মাইনাস 32 ভাগ মাইনাস 4, তাহলে 4 আসতে 32, তাহলে n এর মান কত, 8, তাহলে n এর মান কত, 8 পেয়ে গেলাম। তাহলে 8তম পদের সূত্র কি, আমাদের মানে 8 পদের সমষ্টির সূত্র কি, এই যে সূত্রের মান বসে দেবো। তাহলে এই যে আমাদের ধারার n পদের সমষ্টি, যেহেতু এর পুরোটার সমষ্টি চাইছে, তাহলে 8 পদের সমষ্টি, এখন n এর মান কত পেলাম, 8, তাহলে এখানে এখন n এর মান 8 বসাও, এখানে 8 বসে দাও, তাহলে 8, যাতে আমাদের n/2 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, তো এটা সমষ্টি সূত্র। তাহলে n এর মান পাইছি, কয়টা সমষ্টি বের করতে হবে, 8টা, মানে এখানে 8টা পদ আছে, তাই 8টা সমষ্টি হচ্ছে n এর মান 8 বসা দিব, আর এর মান কত, এ হচ্ছে 13, এখানে 2 ইন্টু 13 বসাও, 2 ইন্টু কত, 13 বসাও, তারপরে কত, এটা 2 ইন্টু 13, এখন কি সাধারণ অন্তর কত, -4, এখানে বসে দাও, তাহলে এটা ক্যালকুলেশন করো, তাহলে যেটা পাবা তাই। তাহলে আমরা কি পেলাম, যে 8/2, তারপরে কত, 2 গুণন 13 প্লাস 8 মাইনাস 1 ইন্টু -4, এই শেষ। তো এটা করলে যেটা পাবা সেটাই উত্তর। তোমরা ক্যালকুলেশন করো, দেখো যে এটা উত্তর না কোনটা উত্তর, এটা একটু না দেখে নিও। ওকে, কারণ এখানে তো ক্যালকুলেশন করা যাচ্ছে না ওইরকম, তো এটা হাতে করলেই পেয়ে যাবা, ক্যালকুলেটার করলেও পারবা, হাতে করলেও পারবা, যে 2 দিয়ে ভাগ করলে 4, এটা 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়, তার তখন 26, এখানে হবে 28, তো এটা ক্যালকুলেশন করলে উত্তর পেয়ে যাবা। তো এইভাবে করে তোমার
উত্তরটা করতে হবে, বা এটা ক্যালকুলেটর করে দাও তাহলে হয়ে যাবে। তো তাহলে দেখা যাচ্ছে যে আমরা এটা খুব সহজে সমষ্টি যে কোনো এটা বের করতে পারবো, এটা বের করতে পারবো, সবগুলো এটা সেম, সবগুলো কি কোয়ালিটি সেম, এলা সবগুলো একই। তো আমরা এটাও খুব সহজে করতে পারি। তো দেখা গেল যে একটা জিনিস মনে রাখবা যে যে কোনো ম্যাথ করার আগে সুন্দর করে আগে বুঝবা যে এটা কোন সূত্রের মাধ্যমে হবে, কীভাবে হবে। এভাবে অনুরূপভাবে অনেক সূত্র দিয়ে অঙ্ক করা যেতে পারে। ওকে ফাইন। এবার আসি এটা নিচের কোন হচ্ছে এই দেখো কোন যুগল কোটার্মিনাল। এই কোটার্মিনাল জিনিসটা কি অনেকেই এটা দিয়ে অনেকভাবে এভাবে উল্টাপাল্টা করে বুঝাই অনেকে। তো এই জিনিসটা কি সেটা বুঝতে হবে। আবার এই দেখো আমি একটার মাঝে আরো 2-3টা করে উদাহরণ দিয়ে দিছি যাতে এটা পরীক্ষা না দিকে এইভাবে দিতে পারে। সো টেকনিক খাটাবা, কীভাবে খাটাবা, শর্টকাট টেকনিক শিখে একবারই বাদ দাও। শর্টকাট টেকনিক দেখবা সবগুলাই প্রথম কাটা মান লিখবা আগে 40 এই মাইনাস, এটা একটা সূত্রের মনে করবো আছে এটা সূত্র। তো এটা দ্বিতীয়টা, মানে প্রথম কাটা মাইনাস দ্বিতীয়টা যদি করার পর যদি দেখবা যে 360 ডিগ্রি হয়, 360 হয়, তাহলে ভাববা সেটা কোটার্মিনাল। তাহলে প্রথম কাটটা শর্টকাট, প্রথম কাটা বিয়োগ দ্বিতীয়টা করার পর যদি 360 পেয়ে দাও তাহলে কি হবে, কোটার্মিনাল। এই শর্টকাট তাহলে এখানে খেয়াল করো 60 থেকে যদি আমরা বিয়োগ 3 করি তাহলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে 60 মাইনাসে মাইনাসে প্লাস 300, তাহলে এখন করলে হলো 360, তাহলে এটা কি হলো 360 হলো, তার মানে কি এটা কোটার্মিনাল। তো তাহলে এখন অনুরূপভাবে প্রথম কাটা কত 400, 410 মাইনাস 50, তাহলে 360। তো তাহলে কি হলো আমাদের এটা তো কোটার্মিনাল। তো মনে জানা থাকে প্রথম শর্টকাট টেকনিক একবারই জানা দিলাম। তো কথা হচ্ছে কৌশল শিখলে বুঝছো নি। আর তোমাদের এটা কি একটা জিনিস যারা 10-এ আসো, ক্লাস 10-এ আসো, তোমরা তো 9-ই, তো যারা ক্লাস 10-এ পড়ে আমার এই স্টুডেন্টগুলা যারা দেখবো যে ফিজিক্স কেমিস্ট্রি তারপরে থেকে ম্যাথের হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ এগুলা এতটা ম্যাজিক জানে, মানে দেখা মাত্র উত্তর। অনেকে 30 মিনিটে শেষ করতে পারে না এমসিকিউ, ওদের 30টা দিতে হয় তো, আর হায়ার ম্যাথ দেওয়া 25টা, তো ওরা শেষ করতে পারে না। আর আমার স্টুডেন্টরা 10 মিনিটে সবগুলো দিয়ে বসে থাকে। তো কেন দেখা মাত্র উত্তর করা যায়। তো এগুলা তাও ক্যালকুলেশন করে করে তোমাকে দেখাচ্ছি। এটা একটা ট্রিক শিখালাম যে এইভাবে করা যায়। তো এইভাবে প্রতিটা অঙ্ক দেখা মাত্র উত্তর করা যায়, সেটা কৌশলগুলো আমরা ভালোভাবে যারা ব্যাচে আসো তারা তো জানোই যে ব্যাচে কিভাবে পড়াইতেছি। আবার যারা বাসায় প্রাইভেট পড়ো তারা তো জানোই। আচ্ছা কেন এই যে দেখো এখন আমরা এটা শিখবো। এখানে খেয়াল করো, একটু নজর দিলেই বুঝতে পারবা যে এটা হচ্ছে ফর্মুলা। তোমরা এটা খাতায় লিখে রাখতে পারো। এটা ফর্মুলা মানে আমাদের ৯ অধ্যায় সাইন থিটা কস থিটা, এর ওই যে আমাদের জেনারেল ম্যাথের ৯ অধ্যায়ের মানে পুরাতন সিলেবাস অনুযায়ী। আর এখানে কি তোমাদের ত্রিকোণমিতি যে অধ্যায় আছে না নবম শ্রেণীতে, তো এই নবম শ্রেণীতে এই অধ্যায় মনে করো কাজে লাগবে। তো নবম শ্রেণীতে এই সূত্রগুলো কাজে লাগবে, তোমরা লিখে নিতে পারো। ওকে, সুন্দর করে লেখা দেওয়া আছে। ওকে, তো তাহলে এখন কি চাইছে আমাদের, চাইছে কি এটা চাইছে হচ্ছে যে এটাকে বলা হয়, একটা কথা মনে রাখবা যে এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে কি ভূমি, আর এটা হচ্ছে লম্ব। তো একটা জিনিস খেয়াল করবা যে এখন আমরা ওই যে সেই ছোটবেলায় যাই, অতিভুজের স্কোয়ার ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো আমরা তাহলে তাহলে আমাদের কি দরকার এখন, যে কি দরকার, আমরা অতিভুজের স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে আমাদের দরকার কি লম্ব। তাহলে আমরা এটা দেখো এখানে যদি আমরা মান বসাই দিই তাহলে লম্ব বের করতে আমি দেখো অতিভুজের স্কোয়ারের সাথে ভূমি স্কোয়ার যদি বিয়োগ করে দিই তাহলে কি লম্ব পাওয়া যায়। তাহলে অতিভুজের কত মান কত, এখানে দেখো এই যে সূত্র লম্ব বের করা সূত্র লেখা দিয়েছি, তাহলে কত √5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তার মানে কি থাকলো 5 মাইনাস 1, তার মানে কি 4 2, তার মানে এটা লম্ব কত 2। তাহলে এরা আমরা আগে বের করে নেব, মনে জানা থাকে এটা লম্ব পেয়ে গেছি, অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ট্যান সি, একটা কথা শর্টকাট টেকনিক মনে রাখো, যে কোণ বলবে, হ্যাঁ যে কোণ বলবে, এই যে ট্যান সি বলছে না, তাহলে ট্যান থিটা এগুলা ত্রিকোণমিতিক অনুপাত, ট্যান থিটা সাইন থিটা কস থিটা এগুলা ত্রিকোণমিতিক অনুপাত। তো এই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো এইভাবে করে সাজানো যায় যে সাইন থিটা ইকাল লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকাল টু দেখো লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা উল্টা হবে অতিভুজ বাই লম্ব, কস থিটা ভূমি বাই অতিভুজ, তার সেক থিটা হয় অতিভুজ বাই ভূমি। তো এ হচ্ছে কাহিনী। তো
তোমরা যদি এটা মনে না রাখতে পারো শর্টকাটে এটা মনে রাখতে পারো লতি, লতি ভূতি লম্ভু। লতি মানে হচ্ছে সাইন থিটা, লম্ব বাই অতিভুজ। তারপরে ভূতি মানে কি কস থিটা, মনে রাখতে পারো কস থিটা, ভূমি বাই অতিভুজ। লম্ভু মানে এটা হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা। তাহলে লম্বু লম্ব বাই ভূমি। আবার অনেকেই বলে সাগরে লবণ আছে, কবরে ভূত আছে। আছে মানে হচ্ছে অতিভুজ, মানে সাগরে লবণ আছে মানে সাগরে লবণ অতি, এইভাবে বলে। সাগরে লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা, লম্ব বাই অতিভুজ। কবরে মানে তো কস, ভূমি বাই ওই ভূত আছে, আছে বা হচ্ছে অতি। তো ভূমি বাই অতিভুজ এভাবে মনে রাখে। তো আমি লতিভূতি উলম্বু, এটা সবচেয়ে সহজ হয়। লতিভূতি উলম্বু, লতিভূতি উলম্বু, লতিভূতি উলম্বু। লতি মানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, শেষ। তো তাহলে আমাদের দরকার হচ্ছে দেখো সি এর সাপেক্ষে, যখন সি এর সাপেক্ষে নেব লম্ব এটা, ভূমি এটা। তো ট্যান থিটা লম্ব বাই ভূমি, তাহলে 2 বাই কত হবে, এটা 2 বাই ভূমি কত 1 মাইনাস ট্যান এ এর সাপেক্ষে যখন আমরা কোণ নেব, এর সাপেক্ষে নেব তখন লম্বটা হবে বিপরীতটা এটা, আর হইতে ভূমি হবে এটা। মনে জান থাকে যেটার কোণ লিবা সেটা তার বিপরীতটা হচ্ছে ইয়া নিবা, কথা বুঝছো? তো সমকোণীর বিপরীতে থাকে অতি, এরা বাদ। এই কোণের বিপরীতে এটা লম্ব, এরা ভূমি। আবার এই কোণ এর সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা কি ভূমি। তাহলে এখানে খেয়াল করো, তাহলে লম্ব আর ভূমি। তাহলে একটা চিন্তা করো, তাহলে এখন হচ্ছে মাইনাস ট্যান এ, ট্যান কই, ট্যান থিটা এ, ট্যান এ, এখানে একটা খেয়াল করি আমরা, একটু চিন্তা করলে পেয়ে দেবো ট্যান এ। তাহলে এটা লম্ব, এটা কি ভূমি, তাহলে 1 বাই কত হবে 2। তাহলে এটা যেন মনে থাকে। তাহলে এখন খেয়াল করো, তাহলে এখানে বুঝতে পারলা যে 1 বাই কত 2 পেয়ে গেলাম। তাহলে এখন খেয়াল করো, এখানে 2 থেকে 1 বাই 2 বাদ দিলে কত থাকে একটু দেখো, ক্যালকুলেশন করো। তাহলে 2 থেকে যদি 1 বাই 2 বাদ দিই তাহলে 2 লসাগু 2 দুগুণে 4 মাইনাস 1, তার মানে 3 বাই 2 এর উত্তর। তো এইভাবে করে তোমাদের এটা উত্তর করা যায়। তো ট্যান থিটা ইকুয়াল টু আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে 2 বাই 1। আবার যখন এর সাপেক্ষে নেবো এ, এই যে কোণ এর সাপেক্ষে, কোণ এ, তাহলে এর সাপেক্ষে নিলে লম্ব এটা, তাহলে লম্ব বাই ভূমি 1 বাই 2। মনে জানা থাকে। একটা কথা মনে রাখি যে আমরা যদি এই কোণের সাপেক্ষে একটা কথা মনে করি যে এই কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি, আর যদি আমরা এটা যদি এক্স ধরি, এই এক্স কোণের সাপেক্ষে যদি ধরি তাহলে এটা হবে লম্ব, এটা ভূমি, মানে এর বিপরীতটা হবে লম্ব। এর কথা মনে রাখতে, তো এভাবে করে মনে রাখতে হয়, তো মনে জান থাকে। তো অনুরূপভাবে ত্রিকোণমিতি আর একটা দিচ্ছি দেখ, অনুরূপভাবে এই সেম কোশ্চিনই এরকমভাবেও থাকতে পারে, তো এইভাবে থাকতে পারে। তো একটু ভালো করে বোঝো যে এখানে খেয়াল করো, এখানে কি ভূমি বের করব, তাহলে ভূমি বের করতে হলে আমাদের অতিভুজের স্কোয়ার, তার মানে 13-র উপর স্কোয়ার, 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, 12 স্কোয়ার, তারপর রুট। তো তাহলে এখানে আমরা করে দেখি যে ওই অতিভুজের স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে দেখো, তাহলে এখানে কত পাও, এখানে 169 মাইনাস 144, তো তাহলে 25 পাওয়া যায়, এখানে 5, তাহলে মানে নিচেরটা হচ্ছে কত 5 পেয়ে গেলাম, তাহলে এখানে নিচে 5 পেয়ে গেলাম। তো এখন 5 পেলে কট থিটা ইকুয়াল টু কি জানি, এই দে কট থিটা কারো ট্যানের বিপরীত, তাই দে কট থিটা, কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত, এখানে এটা থিটা সাপেক্ষে, তাহলে ভূমি হচ্ছে 5, লম্ব কত এই দে 12, শেষ, এটাই উত্তর। তো এভাবে করে সবগুলো বের করা যায়। তবে হচ্ছে এই ভূমি বাই লম্ব, কট থিটা হিসেবে ফর্মুলা, এই তো কট থিটার ফর্মুলা ভূমি বাই লম্ব, তাই আমরা ভূমি আগে লিখছি উপরে আর লম্ব 12, এই এটাই এমসিকিউ এর জন্য অ্যান্সার। তো এভাবে করে সবগুলো অ্যান্সার বের করা যায় ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে। তো তোমরা যখনই একটা অধ্যায়ে অ্যান্সার করবা বা একটা জিনিস পড়বা খুব সুন্দর করে ভালো করে গুছালো করে পড়বা, এ হচ্ছে আসল কথা। যত গুছালো করে অনুরূপভাবে এই যে এগুলা বের করা শিখবা। কোথায় দেখো এটা ঢাকা সকল বোর্ড 2018-তে আছে। তো এটাও দেখো এখানে বলছে সি কোণ 90 ডিগ্রি, তুমি কি করবা চিত্র আগে একা নেবা, সি কোণ 90 ডিগ্রি, তার মানে এটা সি দিয়ে দিবা। এখন বলছে বি, আর বির সাপেক্ষে এই কোণ দেওয়া আছে, তাহলে বি এখানে দেওয়া ভালো, তো বি দিলাম, তাহলে এটা কত এ দিয়ে দিলাম। তাহলে ট্যান বি, ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি জানি লম্ব বাই কিছু নাই মানে কি আছে নিচে 1 আছে কিছু নাই মানে, তাহলে লম্ব বাই ভূমি, এই তাহলে অতিভুজ বের করবা,
অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এভাবে বের করবা, শেষ। তাহলে এই যে এ বির মান পেয়ে গেল। তো এইভাবে করে এ বির মান চাইছে, এই বির মান 2 পাওয়া পিথাগোরাসের উপপাদ্য দিয়ে অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার দিয়ে এ বি পাবে। তো এইভাবে করে প্রত্যেকটা ম্যাথ তোমরা করতে পারবা, দেখা মাত্র করতে পারবা। তারপরে দেখো একটা জিনিস খেয়াল করবা, নিচের কোনটি সঠিক নয়। এখানে কত 7 নম্বর প্রশ্ন, দেখো লগ এর ভিত্তি কত বলছে, -1 হতে পারে না। একটা কথা মনে রাখো, লগের একটা কৌশল, এরা হচ্ছে তোমাদের পুরাতন বইয়ের অধ্যায় 4 আর তোমাদের নতুন যে সিলেবাসে তোমাদের হচ্ছে 9 এর বইয়ে তোমার লগারিদমে অধ্যায়ের মানে সূচক লগারিদমে যে আছে, তো ওইখানে ও দেখবা যে একটা জিনিস খেয়াল কর, লগারিদম হবে ax⁴n, মানে ax(n) এটা বললাম। তাহলে a⁴x = n যদি হয়, এর মান কখনোই মানে 0 চেয়ে ছোট হতে পারবে না, আবার এর মান কখনো 1ও হবে না। এ কথাটা মনে রাখো, তাহলে হবে এটা। তো এটা থেকে এটা একটা ফর্মুলা হিসেবে মনে রাখো। তাহলে লগের মান -1 হতে পারে না, অবশ্যই ঠিক আছে, কারণ লগের মান কখন 0 থেকে সবসময় কি হয়, বড় হয়। আবার 0 থেকে বড় হয় এবং 1 হওয়া যাবে না। লগের মান ভিত্তি কখনো 0 হতে পারে না। আচ্ছা, এটা যদি আমি 0 দিই, আচ্ছা 0-র উপরে x লিখি, কোনো কিছু ঘটবে? আচ্ছা আমি a⁴x লিখি, কোনো সমস্যা হবে? কোনো দিন ভিত্তি তৈরি হবে? 0-র উপর কোনো কিছু দেওয়া যায়? দেওয়া যায় না। তো তাহলে যদি না দেওয়া যায়, একটা কথা বলতে, যদি না দেওয়া যায় তাহলে কি হবে? তাহলে এটাই হবে এটা। তার মানে এটা ঠিক আছে যে হতে কখনোই 0 হবে না, ভিত্তি কখনোই 0 হয় না। আচ্ছা একটা জিনিসের ভিত্তি 0, আচ্ছা তোমার ভিত্তি নেই, পাওতি নেই, তাহলে তোমার কিছু ওই কাজটা করতে পারবা? ভিত্তি ছাড়া যাবে না। একটা মনে করো সাপোজ তোমার যদি আমি যে এখানে দাঁড়ায় আছি, আমার যদি এখানে ভিত্তি যদি না থাকতো, মানে মাটি যদি না থাকতো, আমি কি নিচে পড়ে যেতাম? কথা বুঝছো নি? মনে করো আমি ছাদের উপর দাঁড়ায় আছি, যদি এই ছাদটা যদি না থাকে তাহলে কি ভিত্তিই নেই, তাহলে কি পড়ে যাবো না নিচে? তো এইরকম, তো প্রত্যেকটা ভিত্তিই যদি 0 হয়ে যায় তাহলে তার কিছু থাকবে? থাকবে না। তো এটাই ঠিক আছে। এখন দেখো সঠিক নয়, দেখো লগের মান 1 হতে পারে, একটু আমি বললাম না, লগ কখনো কি হতে পারে না, 1 হতে পারে না, এর হচ্ছে কাহিনী। তো এই দেখ এইভাবে এমসিকিউ পরীক্ষায় আসে, এলে বোর্ডে বসে অ্যাডমিশন, চাকরির ক্ষেত্রে ভবিষ্যতে বিশেষ পরীক্ষা দিবা, ইয়া থেকে ভবিষ্যতে বিভিন্ন অ্যাডমিশন দিবা, তো এগুলা পরীক্ষা আসে এই শর্তগুলা। মনে করো এর মান হচ্ছে অবশ্যই 0 থেকে বড় হতে হবে, আবার কি 1 হতে পারবে না। এরা শর্ত কি একই নিয়ম, এর মান 0, এরা একটাই শর্ত মনে রাখলেই হতে পারে। ওকে ঠিক আছে। তো এভাবে করে পড়া যায়, অটোমেটিকলি হয়। এবারে 8 নম্বর প্রশ্ন, যে নিচের কোন শর্তে এত সমীকরণ দ্বয় একটি মাত্র সমাধান থাকবে? একটা কথা বলি, একটি মাত্র সমাধান থাকবে, ভালো করে বুঝো, যে নিম্নে কোন শর্তে একটি মাত্র সমাধান থাকবে। তো খেয়াল করো, এটা আমরা দেখো যে কোন শর্তে, এটা আমরা দেখো খুব সুন্দর করে ডিটেলসটি ভালো করে বুঝবো। তো এটা আমরা খুব সুন্দর করে জানবো। তো এখনকার ক্লাস হচ্ছে আমাদের হচ্ছে এই পর্যন্তই, পরে আর একটা ক্লাস আমরা নিয়ে ফিরে আসতেছি। তো দ্বিতীয় ক্লাস দেখো, অবশ্যই দেখো, পরের কোশ্চেনগুলো এই 8 থেকে 15 পর্যন্ত তোমাদের ওই ক্লাসে থাকবে। সো 2 নম্বর ক্লাস দেখার অনুরোধ রইল তোমাদের। আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে দেখা হবে।